হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি কার্য, ক্ষমতা ও শক্তি। আমরা ইতিমধ্যে কার্য এবং ক্ষমতা নিয়ে আলোচনা করেছি আগের দুটো ক্লাসে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শক্তি, বা ইংরেজিতে বলা হয় এনার্জি। শক্তি বলতে আমরা কি বুঝি? আমরা পড়েছিলাম কার্য, রাইট? আমরা কার্য করতে পারি বা কাজ করতে পারি কখন? যখন আমাদের দেহে বা আমাদের শরীরে কি থাকে? শক্তি থাকে। আমরা যখন সুস্থ থাকি, আমরা যখন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করি, তখন আমাদের দেহে কি থাকে? ভালো শক্তি থাকে, এবং তখন আমরা কিন্তু ভালো করে কাজ করতে পারি, মানে আমরা কার্য করতে সক্ষম হই। কিন্তু ধরো তোমার জ্বর হয়েছে, তোমার শরীর খারাপ, তোমার দেহে এনার্জি নেই, শক্তি নেই বলো, এবং তার ফলে তুমি কাজ করতে পারবে না। তুমি ধরো অসুস্থ, তখন তুমি কি কাজ করতে পারবে? ভালো করে পারবে না, কারণ তখন তোমার দেহে কিন্তু সেই শারীরিক যে শক্তি সেটা থাকবে না। তার জন্যই কার্য করতে গেলে অবশ্যই শক্তির দরকার পড়বেই। কার্য করতে গেলে শক্তির দরকার পড়বেই। তাই কার্য করার যে ক্ষমতা বা সামর্থ্য, কার্য করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে শক্তি। তাহলে শক্তি বলতে কি বুঝি? যে কার্য করার সামর্থ্যকেই আমরা শক্তি বলি। কার্য করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কার্য করার সামর্থ্যই হচ্ছে শক্তি। মানে শক্তি যদি থাকে তবেই আমি কার্য করতে পারবো, আর কার্য করার মানেই হচ্ছে আমার দেহে শক্তি আছে। বোঝা গেল? আর শক্তির পরিমাপ আমি কিভাবে করব? যে কতটা শক্তি আছে, আমি যতটা কাজ করতে পারবো, সেটাই হচ্ছে আমার দেহে শক্তির পরিমাপ। মানে তুমি ধরো তোমার দেহে কতটা শক্তি আছে, তুমি যতটা কাজ করতে পারবে, যতটা তোমার শক্তি থাকবে, তাই তো? তার মানে কি, তুমি যতটা কাজ করতে পারবে, যে কার্যের যে পরিমাপ, যে টোটাল যে কার্যের পরিমাপ, সেটাই হচ্ছে তোমার শক্তির পরিমাপ বলবে। তাই শক্তি আর কার্য, এই দুটো জিনিস কিন্তু একই ধরনের জিনিস। শক্তি আর কার্য একই জিনিস। শক্তি আর কার্য হচ্ছে একই জিনিস। শক্তি কার্য একই জিনিস। তাই যদি আমি বলি যে কার্যের যদি একক আমি জানি, তাহলে শক্তির একক আমি ওটাই বলবো। ধরো কার্যের একক সিজিএসে ছিল কি? সিজিএসে তোমার ছিল কার্যের একক হচ্ছে আর্ক, আর এসআইতে ছিল জুল। তাহলে শক্তির একক হচ্ছে সিজিএস হচ্ছে আর সিজিএস আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। তাহলে শক্তি আর কার্যের একক হচ্ছে একই, মাত্রাও হবে একই। তাই শক্তি আর কার্য কিন্তু একই। আর যেহেতু কার্য একটি হচ্ছে স্কেলার রাশি, কার্য হচ্ছে স্কেলার রাশি, তাই শক্তিও হচ্ছে কিন্তু স্কেলার রাশি। তাহলে এটা মনে রাখবে যে শক্তিও কিন্তু একটি স্কেলার রাশি, মানে এর মান আছে কিন্তু কোনো দিক নেই। এবার বিভিন্ন ধরনের শক্তি আমরা কিন্তু দেখতে পাই, মানে বিভিন্ন রূপে শক্তি কিন্তু বর্তমান। তো শক্তির বিভিন্ন রূপ আছে, শক্তির বিভিন্ন রূপ আছে। যেমন ধরো থার্মাল এনার্জি বা তাপ শক্তি। ধরো আগুন যদি ধরাও, আগুন থেকে আমরা কি পাই? তাপ পাই, সেটা হচ্ছে তাপ শক্তি। তারপরে ধরো সূর্য থেকে কি পাই? রেডিয়েন্ট এনার্জি বা বিকিরণ পাই, বিকিরণ শক্তি। তাহলে সূর্য থেকে আসে বিকিরণ শক্তি। আলো, কোনো বাল্ব থেকে বা সূর্য থেকেও আমরা কি পাই? আলোক শক্তি পাই, লাইট এনার্জি বা আলোক শক্তি। কোনো ধরো কেমিক্যাল আছে বা রাসায়নিক যৌগ আছে, তার মধ্যে কি থাকে? কেমিক্যাল এনার্জি থাকে, বা ইংরেজিতে বাংলাতে যাকে বলে রাসায়নিক শক্তি। তারপরে ধরো তুমি হাতুড়ি দিয়ে কোনো কিছুকে মারছো, তখন কি দেহের ক্ষমতা তুমি ব্যবহার করে তুমি তার উপরে আঘাত করছো, তখন সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। তারপর ধরো আপেল পড়ছে কিসের জন্য? মাধ্যাকর্ষণ বলের জন্য। সেই মাধ্যাকর্ষণ বলের জন্য পড়াকে এইখানে কি শক্তি কাজ করছে? মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, মাধ্যাকর্ষণ শক্তি। তুমি ব্যাটারি চার্জ করছো, ঠিক আছে, তার জন্য কারেন্ট দরকার হয়। কারেন্টটা কি? ইলেকট্রিক্যাল এনার্জি বা তোমার হচ্ছে তড়িৎ শক্তি। তারপরে ধরো নিউক্লিয়ার, মানে যেখানে বড় বড় তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করা হয়, তেজস্ক্রিয় পদার্থের মধ্যে তার মধ্যে কি থাকে? নিউক্লিয়ার এনার্জি থাকে, বা
তেজস্ক্রিয় শক্তি বলা হয়, তেজস্ক্রিয় শক্তি। তো এই সমস্ত বা পারমাণবিক শক্তিও বলা হয় এটাকে, পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি। তো এই বিভিন্ন রূপে দেখো, শক্তি কিন্তু বিভিন্ন রূপে আমাদের পৃথিবীতে বর্তমান, যে তাপ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, বিভিন্ন প্রকার শক্তি আরও আছে। ধরো চুম্বকীয় শক্তি, চৌম্বকীয় শক্তি, ম্যাগনেট বা চুম্বকের মধ্যে কি থাকে, চৌম্বকীয় শক্তি। এরকম বিভিন্ন রকমের শক্তির কিন্তু রূপ আমরা পাই। তোমাদের এই চ্যাপ্টারে যেটা থাকবে বা পড়তে হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তি মানে দেখো, যান্ত্রিক কথাটার মধ্যে কি থাকছে দেখো, যন্ত্র কথাটা লুকিয়ে আছে, যন্ত্র। তাহলে যন্ত্র মানে ব্যাপারটা হচ্ছে যে কিছু একটা করা, বা যন্ত্র যেভাবে কাজ করে না, যে কিছু একটা করছে, সেইভাবে তোমাকে এটা ভাবতে হবে। মানে কোনো কিছু হচ্ছে, কোনো কিছুর আঘাত করছে, কোনো কিছু চলছে, তখন সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা যন্ত্র থেকে আসছে, বা ইংরেজি থেকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। তো যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝি, ধরো কোনো বস্তু আছে, কোনো একটা বস্তু আছে, এই বস্তুর কি কি প্রপার্টি বা ধর্মের জন্য হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে তার গতি। ধরো বস্তুতে গতি আছে, মানে বস্তুর মধ্যে একটা হচ্ছে ধরো বেগ আছে, এবং তাহলে সেটা ধরো গাড়ি, কোনো একটা গাড়ি যদি কোনো দেওয়ালে গিয়ে ধাক্কা মারে, ধরো চলন্ত গাড়ি গিয়ে ধাক্কা মারে একটা দেওয়ালে, দেখবে দেওয়াল ভেঙে যাবে, ঠিক আছে। তার মানে কি, এই গাড়ির মধ্যে একটা কি আছে, শক্তি আছে। আর শক্তিটা কিসের জন্য আসছে, তার গতির জন্য। তাই কোনো বস্তুর গতির জন্য, বা 2 নম্বর হচ্ছে কোনো বস্তুর ধরো অবস্থানের জন্য, অবস্থান। কোনো ধরো একটা উঁচু ছাদে তুমি একটা পাথর রেখেছিলে, ঠিক আছে, তোমাদের বাড়ির ছাদে একটা পাথর রেখেছিলে, এবং পাথরটা তুমি ফেলে দিলে, জাস্ট কিচ্ছু করলে না, শুধু ছেড়ে দিলে, দেখবে পাথরটা কিন্তু নিচে এসে পড়ে, এবার ধরো মাটি যদি থাকে না, নরম মাটি, পাথরটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। তাহলে ভিতরে ঢুকে যাচ্ছে মানে কি, তার সে একটা এইখানে এসে শক্তি প্রয়োগ করছে বলেই মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। আর সেটা কেন পারলো, কারণ হচ্ছে সে একটা উঁচু জায়গাতে ছিল, সেই জন্য এই যে উঁচু জায়গায় থাকার ফলে কি ছিল, তার মধ্যে একটা শক্তির সঞ্চার হয়েছিল, তাই তার অবস্থানের জন্য। আর 3 নম্বর হচ্ছে তার আকৃতির জন্যে, তার আকৃতির জন্যে। যেমন ধরো একটা স্প্রিং, আমরা স্প্রিং ব্যবহার করি, স্প্রিংকে তুমি যদি চেপে ধরে থাকো, স্প্রিংকে যদি চেপে ধরে থাকো, তুমি যদি ছেড়ে দাও, স্প্রিংটা কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। মানে কি, ও কিন্তু তার মধ্যে একটা, তুমি যখন চেপে ধরলে তার মধ্যে একটা কি শক্তির সঞ্চার হলো, এবং তখন ছেড়ে দিলে ও কিন্তু সেটাকে, শক্তিটাকে, মানে ওই শক্তিটা কাজে লেগে আবার সে প্রসারিত হয়ে গেল। তাই তার আকৃতির জন্য, তাহলে কোনো বস্তুর গতি, অবস্থান বা আকৃতির জন্য কোনো বস্তু যে কার্য করার ক্ষমতা লাভ করে, সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। তাহলে যে কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য, বা তিনটেরই জন্যই যদি কাজ করার সামর্থ্য অর্জন করে, তাকে তার যান্ত্রিক শক্তি বলা হয়। বোঝা গেল? এবার যান্ত্রিক শক্তি কত রকমের? 2 রকমের। একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর 2 নম্বর হচ্ছে স্থিতিশক্তি, স্থিতিশক্তি। গতিশক্তি কিসের জন্য আসে? সেটা হচ্ছে বস্তুর গতির জন্য। আর স্থিতিশক্তি কিসের জন্য আসে? বস্তুর এই যে বাকি দুটো পড়ে থাকলো, একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে আকৃতি। এই অবস্থান আর আকৃতির জন্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি তৈরি হয়, আর বস্তুর গতির জন্য গতিশক্তি তৈরি হয়। আজকে আমরা পড়বো সেটা হচ্ছে গতিশক্তি নিয়ে বা কাইনেটিক এনার্জি নিয়ে। গতিশক্তি বলতে আমরা কি বুঝি, যেটা আমি আগেই বলছিলাম, ধরো তোমার কাছে একটা বস্তু আছে এবং বস্তুর একটা বেগ আছে, ঠিক আছে, কোনো একটা বেগে চলছে। তাহলে বস্তুর মধ্যে যদি বেগ থাকে, তার ফলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য লাভ করে, কার্য করার সামর্থ্য হচ্ছে কিসের জন্য? বস্তুর গতির জন্য, বস্তুর গতির জন্য। তাহলে কোনো বস্তুর মধ্যে যদি গতি থাকে, তার মধ্যে একটা বেগ থাকে, সে একটা চলছে, চলমান অবস্থায়, তার মধ্যে যে কার্য করার সামর্থ্য থাকে, সেটাই হচ্ছে কিন্তু বস্তুর গতিশক্তি বলা হয়, গতিশক্তি। এবং সেজন্যই কি হয়, যে তুমি যদি, যেটা বলছিলাম, যে এই গাড়ি গিয়ে যদি একটি দেওয়ালে ধাক্কা মারে, ধরো ইটের দেওয়ালে ধাক্কা মারলো, ইটের দেওয়াল কিন্তু ভেঙে যাবে। তার কারণে হচ্ছে তার মধ্যে গতিশক্তি ছিল এই গাড়িটার মধ্যে। এমনি যদি গাড়ি যদি স্থির থাকতো এবং যদি দেওয়ালে ধাক্কা মারতো, তাহলে কিন্তু দেওয়াল ভেঙে যেত না।
দেওয়ালটা ভেঙেছে, তার মানে হচ্ছে শুধু গাড়ির জন্য নয়, গাড়ির বেগের জন্য। গাড়ি অনেকটা দূর থেকে ধরো আসলে, ধরো অনেকটা দূর থেকে এসে এবং তার মধ্যে যদি একটা বেগ থাকে, তো অবশ্যই সামনে যদি কিছু থাকে তাকে কিন্তু উড়িয়ে দেবে। তার মানেই হচ্ছে তার মধ্যে গতিশক্তি থাকছে। তাহলে বোঝা গেল যে গতিশক্তি মানে হচ্ছে বস্তুর গতির জন্য, বস্তুর গতির জন্য কোনো গতিশীল বস্তু যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বস্তুর গতিশক্তি বলা হয়। এই গতিশক্তি পরিমাপ কিভাবে করবে? গতিশক্তি পরিমাপ কিভাবে করবে মানে তুমি বলবে কতটা গতিশক্তি আছে, তো সেটা হচ্ছে যে ধরো একটা গতিশীল বস্তু ছিল, ভি ভি বেগে যাচ্ছিল, ঠিক আছে, তখন 1 মিনিট। তো যেটা বলছিলাম যে কোনো একটা বস্তু ধরো ভি বেগে যাচ্ছে, তো তার মধ্যে মানে যে এনার্জিটা থাকছে সেটা হচ্ছে গতিশক্তি। সেই গতিশক্তির পরিমাপ আমরা কিভাবে করব? যে কোনো একটা বস্তু যদি ভি বেগে যাচ্ছে, তাহলে তাকে থামাতে গেলে আমাকে কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে। তা তাকে থামাতে গেলে আমাকে এই একটা বল তোমাকে প্রয়োগ করতে হবে বিপরীত দিকে, তার গতির বিপরীত দিকে। এই বল প্রয়োগ করে তাকে থামাতে যে কার্য করতে হবে, মানে পুরোপুরি এর বেগ ভি থেকে পুরো জিরো করে আনতে হবে। এই বেগ তার জিরো হওয়া পর্যন্ত তোমাকে যে এই বল প্রযুক্ত করে এই যে কাজ করতে হবে, সেটাই কিন্তু তার গতিশক্তির পরিমাপ। সেটাই হবে তার গতিশক্তির পরিমাপ। মানে তোমার একটা ধরো গাড়ি যাচ্ছে, সেই গাড়িকে তুমি পুরো থামাতে গেলে যে বল প্রয়োগ করতে হবে, সেই বল যে কাজ করবে সেটাই হচ্ছে তার গতিশক্তির পরিমাপ। এবার আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে এই যে বস্তুর গতিশীল হওয়ার জন্য আমরা মানে বস্তু গতিশক্তির জন্য বিভিন্ন কাজ করতে পারে, এবং আমরা দেখতে পাই যে আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহুল ঘটনা আছে যেগুলো তোমাদেরকে আমি তোমরা দেখতে পাবে। যেমন ধরো একটা যদি কাঁচের জানলার মধ্যে, ধরো এটা যে প্রথম ধরো এক্সাম্পল নিই, যে একটা কাঁচের জানলা আছে, তুমি বন্দুক থেকে গুলি ছুড়লে দেখবে কাঁচের জানলা ভেঙে যাবে। কিন্তু ধরো বন্দুক থেকে যদি গুলি না ছুড়ে তুমি গুলিটা যদি জাস্ট এই কাঁচের কাছে নিয়ে আসো না, এই কাঁচ কিন্তু ভাঙবে না। তার মানে কি, কাঁচটা কিন্তু গুলির জন্য ভাঙছিল না, কাঁচটা ভাঙছিল গুলির জন্য নয়, কাঁচটা ভাঙছিল গুলির বেগের জন্য। কারণ বন্দুক থেকে যখন তুমি ট্রিগার টিপে তুমি গুলিটা ছুড়ছিলে, তখন ওই গুলির মধ্যে একটা বেগ তৈরি হয়েছিল, সেই গুলির বেগের জন্যই কিন্তু কাঁচটা ভেঙে গেছিল। আবার ধরো নদীতে বা সমুদ্রে যখন জাহাজ যায়, ওই জাহাজের মধ্যে নৌকা যায়, নৌকার মধ্যে কি থাকে? পাল থাকে। সেই পালে যদি হাওয়া লেগে, হাওয়ার যে গতিশক্তি, হাওয়ার গতিশক্তি, সেই গতিশক্তির জন্য কি পালে হাওয়া লাগলে কিন্তু নৌকা কিন্তু চলতে লাগবে। তা যেদিক থেকে হাওয়া বইছিল সেই দিক বরাবর কি হবে? নৌকা চলতে থাকবে। তার মানে কি, এখানে কিন্তু হাওয়ার গতিশক্তির জন্য কিন্তু নৌকাটা চলতে থাকছে। আবার ধরো তুমি যদি একটা পেরেককে যদি তুমি কোনো একটা কাঠের দেওয়ালে, কাঠের টেবিলে বা কোথাও একটা তুমি যদি পুঁততে চাও, তাহলে কী হবে? একটা হাতুড়ি লাগবে। সেই হাতুড়িটা তুমি যদি জাস্ট ওর এই যে পেরেক আছে, পেরেকের মাথায় জাস্ট টাচ করে রেখে দাও, তাহলে কিন্তু পেরেক কিন্তু গাঁথবে না। সেই জন্য তোমাকে এই পেরেকটাকে গাঁথতে গেলে তোমাকে কী করতে হবে? এই হাতুড়িটাকে কিছুটা উপরে নিয়ে গিয়ে তারপর সজোরে আঘাত করতে হবে। তার মানে কি, তার মধ্যে তুমি যখন উপরে তুললে আবার যখন নিয়ে যাচ্ছ, তখন কি করছে? তখন এই হাতুড়ির মধ্যে কী হচ্ছে? একটা গতিশক্তি তৈরি হচ্ছে, একটা বেগ তৈরি হচ্ছে, তার ফলে কী হচ্ছে? গতিশক্তি হচ্ছে। সেই গতিশক্তির জন্যই কিন্তু পেরেকে যখন ধাক্কা মারছে, তখন পেরেকটা এই দেওয়ালে গেঁথে যাচ্ছে। তার মানে কি, ওই গতিশক্তির জন্য কি হবে? যে হাতুড়িটা কাজ করতে সামর্থ্য লাভ করলো, তাই পেরেকটা কিন্তু গেঁথে গেল। তো এইরকম প্রচুর হাজারো উদাহরণ আছে যেগুলো তোমরা দেখতে পাবে যে গতিশক্তির জন্যই তুমি কোনো একটা বস্তু কাজ করতে পারছে। এবার এই গতিশক্তি কাজে লাগিয়ে না আমাদের জীবনে অনেক ভালো ঘটনা ঘটে। যেমন ধরো তুমি জলপ্রপাত যখন দেখবে, জলপ্রপাত কী হয়? জলপ্রপাতে একটা উঁচু জায়গা থেকে জলটা নিচে পড়ে, তখন যদি তুমি একটা ডাইনামো ঘুরিয়ে বা টারবাইন ঘুরিয়ে দাও না, এই জলের যে গতিশক্তি ব্যবহার করে, জলের মধ্যে কি থাকছে? যখন উপর থেকে নিচে নামছে একটা গতিশক্তি তৈরি হচ্ছে এই জলের মধ্যে, তখন তুমি যদি একটা টারবাইন ঘুরিয়ে দাও, সেই গতিশক্তি থেকে তুমি কি পাবে?
টারবাইন ঘোরালে তুমি একটা তড়িৎ শক্তি পেতে পারো, তড়িৎ শক্তি পাওয়া যায়। এবং তুমি দেখো যে এরকমভাবে দেখো একটা উঁচু জায়গায় যদি জল মানে জল জমে থাকে, মানে বাঁধ দেওয়া থাকে, এবং তারপরে যে এই যে জলস্রোতগুলো বেরোচ্ছে এইগুলো কিন্তু প্রচুর স্পিডে বেরোচ্ছে, এবং তারপরে তুমি যদি এই নিচে যদি তুমি টারবাইন ঘুরে দাও তুমি কিন্তু তড়িৎ শক্তি উৎপাদন করতে পারবে। তাই তড়িৎ শক্তি উৎপাদন, জলপ্রপাত থেকে তড়িৎ শক্তি উৎপাদন করতে গেলে তোমাকে টারবাইন ঘোরাতে হবে, এবং সেখানে কিন্তু জলের গতিশক্তিকে কাজে লাগানো হচ্ছে, তার ফলে তুমি তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারছো। বা আরও অনেক উদাহরণ আছে যেখানে তুমি ধরো বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তুমি কুয়ো থেকে জল তুলতে পারবে, শস্য পেশায় মেশিন চালাতে পারবে, এরকম অনেক অনেক উদাহরণ আছে যেগুলো গতিশক্তি কাজে লাগিয়ে আমরা করতে পারবো। এবার আসছি যে রৈখিক গতিশক্তির পরিমাপ কত। যে ধরো তোমার কাছে একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে এম, এবং ধরো ইউ বেগে যাচ্ছে, তাহলে আমি বলবো যে এই বস্তুর মধ্যে গতিশক্তি কত। গতিশক্তি আমি কিভাবে প্রকাশ করব, গতিশক্তি কত, মানে ওর ভর যদি এম হয়, বেগ যদি ইউ হয়, তাহলে তার মধ্যে গতিশক্তি কত। তাহলে আমি বলছিলাম যে একটা বস্তু যদি কোনো একটা বেগে যায়, তাকে আমাকে থামাতে গেলে পুরো তার বেগকে ইউ থেকে যদি আমি জিরো করতে চাই, তাহলে একটা কি বেগ বল দিতে হবে। সেই বলের বিরুদ্ধে যে ও কাজ করবে, এই বস্তুটা কাজ করবে, সেটাই হচ্ছে তার গতিশক্তির পরিমাপ। তাহলে ধরো আমি একটা বল প্রয়োগ করলাম এফ, ধরো একটা বস্তু যাচ্ছিল ইউ বেগে, তার ভর হচ্ছে এম, এবং তার বেগকে জিরো করতে গেলে তাকে একটা বল দিলাম এফ। তাহলে এই এফ এর বিরুদ্ধে যে কাজ করবে সেটা হচ্ছে গতিশক্তি। তার মানে যে গতিশক্তিকে আমরা লিখতে পারি কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে কে সমান আমি লিখতে পারছি যে এই যে এফ বলের বিরুদ্ধে এই বস্তুটা যে কার্য করবে সেইটাই হচ্ছে কিন্তু গতিশক্তির পরিমাপ। তাহলে কে সমান হচ্ছে প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কার্য করবে, যে কৃতকার্য করবে। তাহলে প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কার্য করবে সেটাই হচ্ছে তার গতিশক্তির পরিমাপ। আর গতিশক্তির তাহলে এই কৃতকার্যে বল আর বলের সাথে কৃতকার্যের সম্পর্ক কি, যে কৃতকার্যের সমান হচ্ছে বল যতটা প্রয়োগ করলাম গণিত যতটা স্মরণ হলো, মানে হচ্ছে এই বস্তুটার বেগ ছিল ইউ, সেখান থেকে বস্তুটার বেগ জিরো হতে যে বস্তুটা যে দূরত্ব গেল সেটা হচ্ছে ধরো স্মরণ হচ্ছে এস, তার মানে সেটাই হচ্ছে এস। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল গণিত হচ্ছে বস্তুর স্মরণ, সেটা হচ্ছে বস্তুর প্রযুক্ত বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে এফ গণিত এস। এবার আমরা জানি যে ধরো তাহলে অন্তিম বেগ ধরো আমার ভি হচ্ছে জিরো, কারণ হচ্ছে বস্তুকে থামাতে হচ্ছে। প্রাথমিক বেগ হচ্ছে তোমার হচ্ছে ইউ, এটা হচ্ছে তোমার প্রাথমিক বেগ। তাহলে আমি জানি যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2s। এবার যেহেতু এখানে ওর বেগ কী হচ্ছে না বেশি থেকে কম হচ্ছে, মানে থেমে যাচ্ছে, তখন কী হবে ওর মন্দন হচ্ছে, মানে আমাকে ইউজ করতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। এখানে এস হচ্ছে স্মরণ, এ হচ্ছে ত্বরণ। এই ত্বরণ মানে হচ্ছে মন্দন, মাইনাস এ হচ্ছে মন্দন। তার মানে হচ্ছে বস্তু কিন্তু একটা মানে বেশি বেগ থেকে কম বেগে মানে হচ্ছে তোমার তার বেগ তো জিরো হয়ে যাচ্ছে শেষে, তাই না? তো তার জন্য তার হচ্ছে মন্দন হচ্ছে। তাহলে এবার ধরো তাহলে অন্তিম বেগ কত, জিরো, প্রাথমিক বেগ ইউ স্কোয়ার, তাহলে আমি পেলাম ইউ স্কোয়ার মাইনাস 2s। এবার এখান থেকে আমি যদি বার করে নিই যে তাহলে পাচ্ছি ইউ স্কোয়ার সমান হচ্ছে 2s, তাহলে এস সমান আমি বার করে নিই ইউ স্কোয়ার বাই 2। এবার দেখো এই যে এফ মানে কি, বস্তুর ভর গণিত ত্বরণ। তাহলে বস্তুর ভর যদি এম হয়, ত্বরণ যদি এ হয় ইন্টু এস, তাহলে এম এস সমান হচ্ছে তাহলে এর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে গতিশক্তিকে লিখতে পারি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে এম এ এস। এবার এম গণিত এস, এই এস মানে দেখো ইউ স্কোয়ার বাই টি, তাহলে আমি বসিয়ে দিলাম ইউ স্কোয়ার বাই টি। তাহলে আমি কী পেলাম, হাফ এম ইউ স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কে সমান হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে যে কাইনেটিক এনার্জি হচ্ছে বস্তুর ভর গণিত হচ্ছে ইউ স্কোয়ার মানে রৈখিক বেগ তার স্কোয়ার বাই একটা হাফ দিয়ে গুণ করে দাও, সেটা হচ্ছে কিন্তু তার গতি শক্তি। তাহলে বস্তুর গতিশক্তি মানে হচ্ছে হাফ গণিত বস্তুর ভর গণিত হচ্ছে রৈখিক বেগের স্কোয়ার। তাহলে গতিশক্তি মানে হচ্ছে হাফ গণিত বস্তুর ভর গণিত রৈখিক বেগের স্কোয়ার।
তাহলে তুমি যদি ধরো তাহলে বল প্রয়োগের ফলে এই পরিমাণ মানে গতিশক্তি কিন্তু মানে এই পরিমাণ কার্য করবে, তো সেটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে কোনো বস্তুর ভর যদি এম হয়, তার যদি বেগ ধরো ইউ হয়, তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। বোঝা গেল? গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এবার বলছে বস্তুর ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক কি? তাহলে আমি কাইনেটিক এনার্জি কী পেলাম? গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। আর বস্তুর ভরবেগ কী জানি? ভরবেগ হচ্ছে পি, মোমেন্টাম, সেটা হচ্ছে এম গণিত ইউ, ভর গণিত বেগ। তাহলে দেখো এখানে আমি হাফ এম ইউ স্কোয়ার আছে, তাহলে ইউ স্কোয়ার আছে, তাহলে আমি এম স্কোয়ার যদি করে দিই আর নিচে যদি এম দিয়ে গুণ বা বাই করে দিই, ভাগ করে দিই, তাহলে আমি পেলাম হাফ এম ইউ তার স্কোয়ার বাই এম। আর এম ইউ মানে কি? পি, তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার বাই টয়েস এম। তাহলে কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই টয়েস এম। তো এটা একটা ফর্মুলা তুমি পেলে যে কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই টয়েস এম, মানে পি হচ্ছে তোমার ভরবেগ, এম হচ্ছে ভর, আর কে হচ্ছে গতিশক্তি। তাহলে পি স্কোয়ার বাই পি স্কোয়ার বাই টয়েস এম মানে হচ্ছে তার গতিশক্তি। আবার এটাকে লিখতে পারো এইভাবেও যে তাহলে পি স্কোয়ার সমান হচ্ছে 2m কে, তাহলে পি সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2m কে। এবার মাইনাস কোনো সময় বস্তুর ভরবেগ কিন্তু কী হতে পারে না? নেগেটিভ হতে পারে না। তো সেই জন্য আমি লিখতে পারি যে পি সমান হচ্ছে প্লাস 2m কে, মানে পি হচ্ছে প্রপোর্শনাল টু হচ্ছে রুট কে। পি হচ্ছে প্রপোর্শনাল টু রুট কে, কারণ হচ্ছে কে হচ্ছে মানে এম ধরো বস্তুর ভর, সেটা হয়তো ধরো স্থির বা ধ্রুবক, তাহলে পি প্রপোর্শনাল টু হচ্ছে রুট কে। এটা যদি গ্রাফিক্যালি যদি দেখাও, যদি পি ধরো এদিকে হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি পি হয়, এক্স অ্যাক্সিস বরাবর ধরি কে হলো, তাহলে কীরকম সরলরেখা হবে? পি প্রপোর্শনাল টু রুট কে। এ যদি গ্রাফ আঁকো তাহলে তুমি পাবে এইরকম, এই এটা হচ্ছে পি প্রপোর্শনাল টু রুট কে এর গ্রাফ। কারণ হচ্ছে তুমি যদি এটা ড্র করে দেখো, তুমি যদি নিজে থেকে ড্র করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ধরো পি আর কে নিলাম এরকমভাবে, এরা কি করে আসছে সেটা দেখাচ্ছি। ধরো এটা 0, তখন এটা 0, তার মানে দেখো এই পয়েন্টটা। তারপরে হচ্ছে এটা যখন 1, তখন এটা 1, তখন ধরো এই পয়েন্টটা। তারপরে দেখো এটা যখন ধরো 4, এটা তখন 2 হবে, তার মানে এটা যদি 4 হয়, এটা কত হবে? 2 হয়ে যাবে এরকম। কিন্তু ধর এটা যদি যতই বেশি হোক না কেন, পি যতই বেশি হোক না কেন, সরি এটা হচ্ছে তোমার এক্স, সরি তোমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আছে, তো এক্স অ্যাক্সিসে যদি তোমার 4 হয়, এটা সমান 2 হবে, এটা যদি 9 হয়, এটা সমান 3 হবে। মানে হচ্ছে তোমার এক্সে যতটাই বাড়ুক না কেন, ওয়াই কিন্তু কম বাড়বে। তো এইভাবে কিন্তু পি প্রপোর্শনাল টু রুট কে কিন্তু গ্রাফ তুমি পেয়ে যাবে। বোঝা গেল? তো এই হচ্ছে বস্তুর ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। তোমার ভরবেগ যদি দেওয়া থাকে পি, তাহলে গতিশক্তি বার করতে পারবে পি স্কোয়ার বাই টয়েস এম। আবার যদি গতিশক্তি দেওয়া থাকে কে, তাহলে পি স্কোয়ার তুমি পাবে বা পি সমান পাবে রুট ওভার 2m কে। বোঝা গেল? এবার আসছি কার্য গতিশক্তি উপপাদ্য। কার্য গতিশক্তি উপপাদ্য বলতে কি বুঝি? ধরো তুমি একটা বস্তু এইখান থেকে এইভাবে, এটা ধরো এ বিন্দু ছিল, এটা ছিল বি বিন্দু, একটা বস্তু এইভাবে এ থেকে বি পর্যন্ত গেল এবং একটা বল তার উপরে কাজ করছে, সেটা ধরো এফ, একটা বল কাজ করছে, এটা এফ। তাহলে আমি ধরে নিলাম যে এই ক্ষুদ্র একটা জায়গাতে তার সরণ হচ্ছে ডিএস। তাহলে বস্তুর ওপর কত মানে এই যে পরিমাণ মানে যে সরণ হলো ডিএস পরিমাণ, তার জন্য কত ওয়ার্ক হবে, তার জন্য কাজ কত করবে? ডিডব্লিউ সমান হচ্ছে এফ গণিত ডিএস। এফ গণিত এফ ডট ডিএস মানে কি? এফ ডট ডিএস মানে হচ্ছে যে বস্তুর উপর প্রযুক্ত বল এফ, ডট হচ্ছে বস্তুর সরণ, সেটা হচ্ছে বস্তুর ওপর মানে এই সরণের জন্য বস্তুর ওপর মানে বস্তুর কৃতকার্য হচ্ছে বোঝা হচ্ছে এফ ডট ডিএস। তাহলে এই টোটাল যে পথের জন্য এ টু বিতে যাচ্ছে, তার জন্য টোটাল কাজ কত হবে? ডব্লিউ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিডব্লিউ এ টু বি। তার মানে হচ্ছে ডব্লিউ সমান লিখতে পারি ইন্টিগ্রেশন ডিডব্লিউ মানে হচ্ছে এফ ডট ডিএস এ টু বি। এটা হচ্ছে তোমার হচ্ছে টোটাল কাজ, মানে এ থেকে বিতে যেতে গেলে টোটাল কৃতকার্য হচ্ছে এ টু বি এফ ডট ডিএস। এবার দেখো এফকে লিখতে পারি কি এম ইন্টু এ, তার মানে লিখতে পারি এ টু বি এম এ ডট ডিএস। ঠিক আছে, এবার একে লিখতে পারি কি ডিভিডিটি,
তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এম ডিভি ডিটি ইন্টু ডিএস। আবার এটাকে আবার লিখতে এমটা যদি যেহেতু ধ্রুবক এমটা বাইরে চলে এলো ইন্টিগ্রেশনে এ টু বি, আবার ডিভিকে যদি বাইরে লিখি আর ডিএস ডিটি আমি যদি লিখে দিই ডিএস ডিটি, মানে ডিটিটাকে নিচে থেকে এর নিচে নিয়ে গেলাম। এবার দেখো ডিএস ডিটি সমান কি আবার ভি, তা আমি লিখতে পারি ডব্লিউ সমান হচ্ছে এম ইন্টিগ্রেশন ভি ডট ডিভি লিখতে পারলাম এ টু বি। আবার ভি আর ডিভি একই দিকে যেহেতু কাজ করছে তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি, মানে কস থিটা সমান 1 হয়ে যাবে। তার আমি লিখতে পারি এম ইন্টিগ্রেশন এ টু বি ভি ডট ডিভিকে লিখতে পারি ভি ডিভি কস থিটা, কস 0 মানে 1, তাহলে ভি ডিভি। এবার এই ইন্টিগ্রেশন ভি ডিভি মানে কি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এটাকে লিখতে পারি এম ইন্টু হচ্ছে ভি স্কোয়ার বাই 2 এ টু বি। এই এ আর বিতে মানে এ পজিশনে যদি বস্তুর বেগ যদি ভিএ হয় আর বি পজিশনে যদি বস্তুর বেগ ভিবি হয় তাহলে আমি লিখতে পারি যে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2 এটা হচ্ছে ভিএ এটা ভিবি। তার মানে হচ্ছে এম ইন্টু হচ্ছে এই প্রথমে লিখবো উপরে যে অন্তিম মান সেটা লিখবো, তাহলে ভিবি স্কোয়ার বাই 2 মাইনাস ভিএ স্কোয়ার বাই 2। তাহলে আমি লিখতে পারছি এটাকে যে ওয়ার্ক সমান হচ্ছে হাফ এম, দেখো হাফটা কমন নিলাম, ইন্টু হচ্ছে ভিবি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার। হাফ এম ভিবি স্কোয়ার তাহলে লিখতে পারি হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভিএ স্কোয়ার। তাহলে দেখো হাফ এম ভিবি স্কোয়ার মানে কি, যে হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে গতিশক্তি, হাফ এম ভিবি স্কোয়ার মানে হচ্ছে যে অন্তিম যে বিন্দু সেইখানে তার গতিশক্তি, মানে হচ্ছে অন্তিম গতিশক্তি মাইনাস হাফ এম ভিএ স্কোয়ার, ভিএ কি ভিএ হচ্ছে এ ছিল কি স্টার্টিং পয়েন্ট মানে হচ্ছে প্রাথমিক বিন্দু, মানে হচ্ছে প্রাথমিক হাফ এম ভিএ স্কোয়ার মানে প্রাথমিক গতিশক্তি। তাহলে দেখো যে অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি কিন্তু হচ্ছে টোটাল যে কার্য সেটা বোঝাচ্ছে। তার মানে হচ্ছে যে কোনো একটি কণার ক্ষেত্রে সর্বদাই তার যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে তার কৃতকার্য বোঝাচ্ছে। তাহলে কণার ক্ষেত্রে যে কৃতকার্য হচ্ছে কণার যে গতিশক্তির পরিবর্তন হয়, মানে তুমি একটি কণা বা একটা বস্তু যদি বেগে চলে তাহলে তার যে গতিশক্তির পরিবর্তন হবে সেটাই কিন্তু তার কার্য বোঝাচ্ছে। তাহলে ডব্লিউ সমান হচ্ছে গতিশক্তি, ধরো কে টু হচ্ছে আগে পরে হচ্ছে কে ওয়ান যদি আগে হয় তাহলে হচ্ছে যে কে টু মাইনাস কে ওয়ান মানে গতিশক্তির যে পরিবর্তন হলো সেটাই হবে তার কৃতকার্যের সমান। আর এটাকেই বলছে কার্য গতিশক্তি উপপাদ্য, কার্য গতিশক্তি উপপাদ্য। মানে কোনো বস্তুর বা কণার ক্ষেত্রে যে কৃতকার্য যা হবে সেটা হবে বস্তুর যে গতিশক্তির পরিবর্তন হবে তার সমান, মানে কার্য মানেই হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটাই হচ্ছে কার্য গতিশক্তির উপপাদ্য। এবার আসছি বিস্ফোরক বলের দরুন গতিশক্তি। বিস্ফোরক বল মানে হচ্ছে ধরো কোনো একটা বস্তু আছে এবং সেটা বিস্ফোরণ করলো, তার মানে হচ্ছে বিস্ফোরণ করে কি হবে, এটা কিন্তু অনেকগুলো টুকরোতে এইভাবে ভেঙে গেল, টুকরোতে ভেঙে গেলে এদিকে এটা গেল, এটা এদিকে গেল, এটা এদিকে গেল, মানে ধরো বোমা যদি বিস্ফোরণ হয় তাহলে কি হবে অনেক ছোট 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 টুকরো কি হবে বিভিন্ন দিকে চলে যাবে বিভিন্ন বেগে, তাই না? এইটা হচ্ছে বিস্ফোরক বল কাজ করছে। এটা তোমার ঘটে ধরো বোমা বিস্ফোরণের সময় বা নিউক্লিয় বিক্রিয়ার সময় এসব ঘটে। এবার ধরো তখন কি আমি যদি এরকম ধরলাম যে একটা বস্তুকণা ছিল এবং বস্তুকণা ভেঙে না দুটো টুকরো হলো, একটা ছোট টুকরো আর একটা বড় টুকরো, এবং এটা গেল ধরো এটা ভি বেগে গেল, এটা গেল ধরো ক্যাপিটাল ভি বেগে, এর ভর হচ্ছে স্মল এম, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে দেখাও যে এর যে ছোট টুকরোটার গতিশক্তি কিন্তু এই বড় টুকরোর গতিশক্তি থেকে বেশি হবে, ঠিক আছে? এইটা তোমাকে বার করতে হবে। তাহলে এম ভরের গতিশক্তি বাই ক্যাপিটাল এম ভরের গতিশক্তি যদি বার করি তাহলে হবে দেখো এম ভরের গতিশক্তি কত, এম ভরের গতিশক্তি হচ্ছে তোমার হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর ক্যাপিটাল এম ভরের গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার।
আবার যেহেতু এই দুটো হচ্ছে দুটো মানে আলাদা দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে কি যে ভরবেগের সংরক্ষণ থেকে পাই যে এম ভি সমান হচ্ছে ক্যাপিটাল এম ভি বা স্মল ভি সমান হচ্ছে ক্যাপিটাল এম ভি বাই এম। তার মানে হচ্ছে এটা যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি এম বাই এম ভি স্কোয়ার এটা হচ্ছে ভি স্কোয়ার মানে হচ্ছে এম ভি বাই এম। তার মানে এখান থেকে পেলাম যে তাহলে এম ভরের গতিশক্তিকে যদি আমি কে ওয়ান লিখি আর ক্যাপিটাল এম ভরের গতিশক্তিকে যদি কে টু লিখি তাহলে কে ওয়ান বাই কে টু সমান পাবো। দেখো এখানে এখানে এম ওকে 1 মিনিট ওকে এখানে অ্যাকচুয়ালি এখানে ভি স্কোয়ার ছিল, তো এখানে ভি সমান পেয়েছিলাম এম ভি বাই এম, তাহলে আমি এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে দেখো এম একটা এম কেটে যাবে, ভি স্কোয়ার কেটে যাবে, এখানে একটা স্মল এম কেটে যাবে, তাহলে পেলাম ক্যাপিটাল এম বাই এম। তাহলে কে ওয়ান বাই কে টু সমান কী পেলাম? ক্যাপিটাল এম বাই এম। মানে হচ্ছে দেখো ক্যাপিটাল এম কী ছিল? এম এর থেকে বড় ছিল। তাহলে কে ওয়ান কি? কে ওয়ান হচ্ছে ওই ছোটো টুকরোটির গতিশক্তি। তাহলে তাহলে এম যেহেতু ক্যাপিটাল এম হচ্ছে ছোটো স্মল এম এর থেকে বেশি, তার মানে কে ওয়ান হচ্ছে কে টুর থেকে বেশি। মানে ছোটো টুকরোটির গতিশক্তি অন্য অংশটির থেকে কী হবে? বেশি হবে। তার মানে কি এই বিস্ফোরণের সময়, শুধুমাত্র বিস্ফোরণের সময় কী হবে? যে ছোট টুকরোটির গতিশক্তি সব থেকে বেশি হবে। আর কতটা গতিশক্তি হবে সেটা যদি বার করতে চায় তাহলে কী করতে হবে? এই যে এখান থেকে তোমায় কী করতে হবে যে কে ওয়ান বাই কে টুর জায়গায় লিখতে পারো দুটোই যোগফল করে দিলাম, উপরের হর প্লাস লব। আবার এক্ষেত্রে যদি করি তাহলে হর প্লাস লব করতে হবে, তাহলে এম প্লাস এম। তাহলে কে ওয়ান সমান কি? এবার কে ওয়ান প্লাস কে টু হচ্ছে টোটাল গতিশক্তি, সেটা যদি সমান কে লিখি তাহলে পাচ্ছি এম কে বাই এম প্লাস এম। এইটা হচ্ছে ছোট টুকরোটির গতিশক্তি। তাহলে কে হচ্ছে টোটাল গতিশক্তি আর কে ওয়ান হচ্ছে ছোট টুকরোটির গতিশক্তি। তাহলে বিস্ফোরণের সময় একটা জিনিস মাথায় রাখবে যে ছোট টুকরোটির গতিশক্তি অন্য অংশটির থেকে মানে বেশি হয়। এবার আমরা কিছু উদাহরণ দেখে নেব। যে একটি বল বায়ুতে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তাহলে ধরো ইউ হচ্ছে ওর 15 মিটার পার সেকেন্ড। বলটিকে একটি ব্যাট দিয়ে আঘাত করে 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে ফেরত পাঠানো হলো। মানে এই দিকে যাচ্ছিল ইউ, এবার ব্যাটে আঘাত করলে এই দিকে গেল, সেটা হচ্ছে ভি সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে যদি ওর গতিশক্তির পরিবর্তন হচ্ছে এত, তাহলে কে মানে হচ্ছে কে ওয়ান মাইনাস কে টু, গতিশক্তি মানে কে টু মাইনাস কে ওয়ান হচ্ছে 8.7 জে। কে টু মানে কি? হাফ এম ভি স্কোয়ার, আর কে ওয়ান হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে কে টু মাইনাস কে ওয়ান মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সেটা হচ্ছে 8.75 জে। আর ভি দেওয়া আছে কত? ভি দেওয়া আছে 20, ইউ দেওয়া আছে 15। তাহলে আমি পাচ্ছি কি হাফ এম, তাহলে হাফটাকে এদিকে যদি নিয়ে যাই তাহলে 75 ইন্টু 2 হয়ে যাবে, হাফটা যদি এদিকে নিয়ে যাই। আর এখানে পাচ্ছি ভি স্কোয়ার মানে 20 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো? এম পাবো। এম মানে হচ্ছে 8.75 ইন্টু 2 বাই 20 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। 20 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার সমান পাচ্ছি হচ্ছে 20 মানে হচ্ছে 400 মাইনাস 225। তো এটা থেকে পাচ্ছি তোমার হচ্ছে 400 মাইনাস 15 হচ্ছে 15 হচ্ছে 15 75 15 মানে 225। ওকে 225। তো এটা পাবো আমি 0.1 কেজি। তাহলে এম পাবো হচ্ছে 0.1 কেজি। এবার তোমাকে তারপরে কি বলেছে যে ওর ভরবেগের পরিবর্তন কত। এবার দেখো ভরবেগের পরিবর্তন আমরা আগেও দেখেছি যে যখন ব্যাটে আঘাত করে না, ওর বেগ কিন্তু পুরোপুরি কী হয়? প্রথমে এই দিকে যদি যায় তারপরে কিন্তু এই দিকে উল্টে যায়। তার মানে কি ওর বেগ যদি এটাকে এই দিক বরাবর যদি পজিটিভ ধরি তাহলে কি পাবো? ভি মাইনাস, এটাকে লিখতে পারি মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ মানে ভি প্লাস ইউ, মানে কি যোগ হয়ে যায়। মানে যদি প্রাথমিক বেগ যদি একদিকে হয় আর তার অন্তিম বেগ যদি পুরোপুরি উল্টো দিকে হয় তাহলে কিন্তু বেগ দুটি কী হবে? যোগ হয়ে যাবে। তার মানে ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস ইউ মানে হচ্ছে এম ভি প্লাস ইউ। তাহলে দেখো এটা বার করতে পারছো। তাহলে এম কত হবে? এম দেওয়া আছে 0.1 কেজি, মানে এটা বার করেছো। আর ভি সমান হচ্ছে তোমাদের হচ্ছে 20, ইউ সমান 15।
তাহলে তুমি পেলে 20 + 15 মানে 35, 35 ইন্টু হচ্ছে 0.1 মানে হচ্ছে 3.5। আর ভরবেগের একক কি? ভরের একক হচ্ছে কেজি, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে তার ভরবেগের পরিবর্তন। মানে তোমার গতিশক্তি দেওয়া ছিল, সেখান থেকে তোমাকে তার ভর বার করতে হবে, তারপরে ভরবেগের পরিমাণ বার করে নিতে হবে। ওকে, আর একটা কোশ্চেন, যে ভূপৃষ্ঠ থেকে 8 মিটার উঁচু স্থান থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে এত বেগে খাড়া ওপরের দিকে ছোড়ালো। ধরো তাহলে এটা হচ্ছে ধরো ভূপৃষ্ঠ, এখান থেকে এত উঁচুতে, এখানে ধরো একটা বাড়ি আছে বা কিছু আছে, এখান থেকে কি করা হলো যে 250 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে ভি ধরো হচ্ছে ভি নয় ইউ ধরছি, প্রাথমিক বেগ এটা, তাহলে ইউ সমান হচ্ছে 250 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আমি যদি মিটারে করে নিই তাহলে পাবো 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এত বেগে উপরের দিকে ছোড়া হলো। তাহলে বলো এই ভূমি স্পর্শ করা, মানে ভূমি মানে এখানে স্পর্শ করার আগের মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত হবে? গতিশক্তি বার করা মানে গতিশক্তি মানে হচ্ছে কে, মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম দেখো দেওয়া আছে 1 কেজি ভরের, তাহলে এম দেওয়া আছে 1 কেজি, তাহলে তোমাকে কী বার করতে হবে? ভি বার করে নিতে হবে। দেখো যখন একটা বস্তুকে না উপরের দিকে ছোড়া হয়, তখন উপরের দিকে যতটা দূরই যাক, যখন নিচে পড়বে না, ওই মুহূর্তে কিন্তু যখন ওই পজিশানে আসবে তার বেগ কিন্তু একই হবে। মানে ইউ বেগে যদি উপরের দিকে ছোড়া হয়, তাহলে নিচের দিকে যখন পড়বে এইখানে কিন্তু ইউ বেগই থাকবে। আর তাহলে এই দূরত্বটা হচ্ছে এইচ। আমি ধরলাম যে এইখানে এসে এইখানে জাস্ট স্পর্শ করার, ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে হচ্ছে বেগ হচ্ছে ভিউ। তাহলে আমি কি জানি যে এই দিকে কাজ করে কি জি, এটা হচ্ছে পজিটিভ দিক। তার মানে কি ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে ভি স্কোয়ার আমি বার করতে পারবো, ইউ স্কোয়ার জানি, ইউ স্কোয়ার দেওয়া আছে ধরো এটা, তাহলে 2.5 স্কোয়ার প্লাস 2g, জি হচ্ছে ধরো 9.8 বসিয়ে দাও, আর এইচ দেওয়া আছে তোমার হচ্ছে 8 মিটার। তাহলে এটা যদি করো তাহলে তুমি ভি পেয়ে যাবে, 163, মানে ভি স্কোয়ার পেয়ে যাবে 163.05 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কারণ হচ্ছে তোমার হচ্ছে এখানে ভি স্কোয়ারটা ভি করা দরকার নেই, কারণ হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি কিন্তু ভি স্কোয়ার এখানে আছে, তার মানে কি ভি স্কোয়ার থেকে ভি করা দরকার নেই। তো এটা যদি জাস্ট এবার বসিয়ে দাও যে কতটা হবে, তো তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম কত আছে? 1 কেজি, আর ভি স্কোয়ার পেলে 163.05 মিটার স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা যদি বসাও তাহলে 163/2, এটা যদি করো তাহলে পাবে 81.525 জুল। তাহলে এটা হচ্ছে তোমার জুল হচ্ছে তোমার শক্তির একক হচ্ছে এসআই পদ্ধতিতে, তো জুল। তাহলে এই হচ্ছে তোমার গতিশক্তি হবে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের অঙ্ক যেভাবে আসতে পারে। তো এখান থেকে তুমি কিভাবে কি কি জিনিস মনে রাখবে সেটা আমি বলে দিচ্ছি, আর একবার রিপিট করছি। সেটা হচ্ছে শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্যকে অবশ্যই শক্তি বলা হয়। তাহলে শক্তি বলছে কার্য করার সামর্থ্য হচ্ছে শক্তি, শক্তি হচ্ছে স্কেলার রাশি, শক্তির একক আর কার্যের একক একই, মাত্রাও একই, সিজিএস পদ্ধতিতে 8, এসআই পদ্ধতিতে জুল। শক্তির বিভিন্ন রকম রূপ হয়। আর যান্ত্রিক শক্তি কাকে বলে? যে বস্তুর গতি, অবস্থান আর আকৃতি, এই তিনটে জিনিসের জন্য বস্তুর মধ্যে যে কার্য করার সামর্থ্য লাভ হয় সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দু রকমের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা স্থিতিশক্তি। গতিশক্তি হয় বস্তুর গতির জন্য, আর স্থিতিশক্তি হয় বস্তুর অবস্থান আর আকৃতি পরিবর্তনের জন্য। গতিশক্তি হচ্ছে বস্তুর গতির জন্য যে শক্তি পায় সেটা হচ্ছে তোমার গতিশক্তি। এই গতিশক্তি বিভিন্ন রকমের হতে পারে, আমি বলেছি যে বিভিন্ন রকমভাবে তো এটা ব্যাখ্যা করতে পারো। রৈখিক গতিশক্তির পরিমাপ কত হয়? কে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার, এটা বিশাল ইম্পর্টেন্ট, কে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম হচ্ছে বস্তুর ভর, রৈখিক বেগ যদি ইউ বা ভি হয় তাহলে হাফ ইন্টু বস্তুর ভর গণিত রৈখিক বেগের স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির পরিমাপ। আর ভরবেগ যদি ধরে পি হয় তাহলে পরে বস্তুর গতিশক্তি হবে পি স্কোয়ার বাই টয়েস এম। আর কাইনেটিক এনার্জি গতিশক্তি যদি কে হয় তাহলে ভরবেগ হবে √2m_k। আর কার্য গতিশক্তি উপপাদ্য বলা হয় যে যখন কোনো একটা বস্তু, মানে বস্তুর যে টোটাল যে কার্য সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি যতটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে তার কার্য বোঝায়, এটা হচ্ছে তার কার্য গতিশক্তির উপপাদ্য। আর বিস্ফোরক বল যদি হয় তখন যে গতিশক্তি হয়, যে ছোট টুকরো, যেটা সব থেকে ছোট টুকরো হয় তার গতিশক্তি সব থেকে বেশি হয়, মানে তার ভর, মানে কে
তার গতিশক্তি কী হয়, প্রপোর্শনাল টু তার মাসের সাথে ব্যস্তানুপাতিক হয়। এটা মনে রাখবে যে তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হচ্ছে, এইটা ছিল যে ছোট ভরের গতিশক্তি, সেটা হচ্ছে ছোট ভরের মাসের সাথে ব্যস্তানুপাতিক, আর তার মানে কাইনেটিক এনার্জি সব থেকে বেশি হয়। তো K1 ওই ছোট টুকরোটি গতিশক্তি সব থেকে বেশি হয়। তো এইগুলো জিনিস মনে রাখবে এখান থেকে। তো আজকে এই পর্যন্তই, গতিশক্তি গতি থেকে এতটাই। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্থিতিশক্তি, এবং সেটা পরের ক্লাসে পড়বো। তো আজকের ক্লাস থেকে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, বা যদি গ্রুপে থাকো তারা মেসেজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।